বাচ্চারা আজকে শেখাবো জোনাকি পোকা তত্ত্ব। শুনতে তোমাদের মধ্যে খারাপ লাগছে, আল্লাহ কিছু বুঝছেন কি? আসলে এটা গাউস থিওরাম। স্থির তরিতে গাউস আবার নতুন সিলেবাসে আসছে, আগে সিলেবাসে বা ওল্ড সিলেবাসে গাউস ছিল না। এই জন্য গাউস নিয়ে হাজার তত্ত্ব, হাজার কথা, এবার গাউস ভালো করে বুঝি না। এই জন্য গাউসের জন্য আমাদের বানানো দুষ্টুমি করে জোনাকি পোকা তত্ত্ব। ব্যাপারটা কি বুঝার চেষ্টা করো। একটা বোতলে যদি তুমি কিছু জোনাকি পোকা রাখো, তাহলে ওরা যদি আলো দেয়, ওর ব্রাইটনেস বা আলোটা চারপাশে বেরোবে। ধরে রাখো এটা জোনাকি পোকা, আর এই আলোগুলো বেরোচ্ছে। আচ্ছা আমাকে বলো, যদি এই মুখটা বন্ধ থাকে তাহলে অবশ্যই পোকা বেরোবে না। পোকারা ভিতরেই থাকবে, জোনাকিগুলো ভিতরেই থাকবে। তাহলে যদি সম্পূর্ণভাবে এই বোতলটা ফিক্স থাকে, বদ্ধ থাকে, তাহলে এই পোকার সংখ্যা যত বেশি হবে অবশ্যই আলোগুলো তত বেশি হবে। এটি তো স্বাভাবিক। ইয়েস, তার মানে কি জোনাকি পোকা তত্ত্ব? যত জোনাকি তত আলো, যত গুড় তত মিষ্টি। ব্যাপারটা এরকম। আসো, যত জোনাকি তত আলো। তার মানে জোনাকি তো আসলে জোনাকি না, জোনাকি হলো এই ভিতরে যত আধান বা চার্জ থাকবে। আলো তো আসলে আলো না। এই যে রেগুলো বেরোচ্ছে তাকে আমি তড়িৎ ফ্লাক্স বলছি, তথা বড় রেখা বলছি, যাদেরকে আমরা ফাই দিয়ে প্রকাশ করছি। তাহলে আমরা বুঝতে পারছি এই আলো জোনাকির সংখ্যার যদি সমানুপাতিক হয়, তাহলে এই ফ্লাক্স অবশ্যই আধানের সমানুপাতিক হবে, যতগুলো আধান ভেতরে আছে তা। এই জন্য আমরা এটাকে লিখবো কি, যে এই আলো সংখ্যা জোনাকি, আলোর পরিমাণ জোনাকির সংখ্যা সমানুপাতিক, তথা বর্গাকার বা ফ্লাক্স কিসের সমানুপাতিক? এই ভিতরে যতগুলো আধান থাকবে তা। এই জন্য এটাকে কিউ ইন বলা হয়। সিম্পল। এবার তুমি চিন্তা করো, তবে খেয়াল রাখতে বদ্ধ থাকতে হবে, কোথায় কোনো হোল বা ফুটো থাকতে পারবে না, বিকজ পোকাগুলো ঘুরে যাবে। এভাবে চিন্তা করো। এই জন্য গাউস ল বারবার বদ্ধ ক্লোজ সারফেস বলা হয়, মানে এরিয়া ভেক্টর বলা হয়, ক্লোজ সারফেস বলা হয়। বিশাল প্রেশার এগুলো বুঝি না। আসলে মেন কনসেপ্ট কি, যে এটা ক্লোজ থাকবে, আমি কোনো খোলা থাকতে পারবে না। তুমি এভাবে বোঝার চেষ্টা করো, তাহলে তোমার জন্য ইজি হবে। ওকে, সো আমরা ধরে নিচ্ছি তাহলে কিউ ফাই ইকুয়ালস টু কি হবে? 1/ε0 কিউ ইন। সিম্পল না, এটাই গাউস ল, এটাই গাউসের সূত্র, এটাই গাউসের সূত্র। তোমাকে বুঝতে হবে, খুব কঠিন কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। এই ফ্লাক্সকে, এই তড়িৎ ফ্লাক্স তথা বড় রেখাকে ভালোবেসে আমরা কিছু সুন্দর নামে রাখতে পারি। সেটা কিভাবে আমি বোঝানোর চেষ্টা করি। যে ধরে নিচ্ছি একটা সার্টেন এরিয়া, নির্দিষ্ট তলে, নির্দিষ্ট ক্ষেত্রফলে, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে ধরে নিচ্ছি এই জায়গায় দিয়ে যে আলোগুলো বের হয়, একক ক্ষেত্রফলে যে বড় রেখাগুলো বের হয়, তাকে নর্মালি আমরা কি বলে থাকি বাচ্চারা? আমরা তড়িৎ ক্ষেত্র ই বলে থাকি। এই জিনিসটা বলে থাকি একক ক্ষেত্রফলে যেটা বের হয়, এর চারপাশে যে ক্ষেত্রফলে বের হবে, টোটাল এরিয়াতে যে পরিমাণ বের হবে, সেটা আমাদের ফ্লাক্স। তাহলে কি হবে? ই ইন্টু কি হবে? টোটাল এ। যদি একক ক্ষেত্রফল যদি পার ইউনিট এরিয়া হয়, এই বোতলের এই পরিমাণ চারপাশে এরিয়া যদি ই হয়, তাহলে একক ক্ষেত্র এ হয়। একক ক্ষেত্রফলে যদি ই পরিমাণ লাইট বের হয়, তাহলে টোটাল এরিয়া চারপাশে এরিয়া কি পরিমাণ লাইট বের হবে? তাহলে ই এর টোটালটা। আর এই লাইট তথা তড়িৎ ফ্লাক্স তথা বড় রেখার পরিমাণ হবে কি? পাই সমান ই। এটাকে কিন্তু আমরা দুষ্টমি করে 28 লিখতে পারি বাচ্চারা। এই পাইটাকে আমরা এভাবে হিসাব করি। এভাবে তোমরা দেখো, তো পাই সমান কি হবে? ই এ। কেমন যেন লাগে এটা? ই এ 1/1/ε0 কত? কিউ ই। রাইট, ওকে। তো ইটা অবশ্যই কি আমাদের? অবশ্যই ভেক্টর রাশি, তড়িৎ ফ্লাক্স বা বড় রেখা ভেক্টর রাশিগুলো আমরা এখানে ভেক্টর সাইন দিব। আর এখানে এটা বলতে এরিয়া তথা সারফেস বোঝাচ্ছে, আর সারফেস একটি ভেক্টর রাশি। সো দিস ইজ এ সারফেস বা পৃষ্ঠ ভেক্টর রাশি এ। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো বাচ্চারা? ই এ কত হবে? cos থিটা ইকুয়ালস টু 1/ε0 কিউ ইন। তো cos থিটা কেন? কারণ আমরা a ডট b সমান জানি a b cos থিটা। ওকে ফাইন।
এবার আমরা আর একটু দুষ্টুমি করি, এটাকে অনেক সময় মানুষ দুষ্টুমি করি ই ইন্টু এস কস থিটা লেখে। কেন? এ লিখতে অনেকের কেমন যেন মনে একটু লজ্জা লাগে। লজ্জাটা কি? যে এ মানে এরিয়া বোঝায়, ক্ষেত্রফল বোঝায়, আর এস মানে সারফেস বোঝায়। তো সারফেস একটু কেমন যেন লাগে, একটু ভাব লাগে সারফেস। তো আমরা এরিয়ার জায়গায় সারফেস এস দিলাম, এস কিন্তু অন্য কিছু না, দিস সারফেস। ওকে রাইট, সারফেস মানে কি? পৃষ্ঠতল। আর এরিয়া মানে কি? আমাদের মোটামুটি ক্ষেত্রফল, আমি পৃষ্ঠতল করতে পারি। এখান থেকে আমরা সুন্দর করে লিখতে পারি ফাইনালি ই ইন্টু এটাকে আমরা দুষ্টুমি করে ডিএস লিখবো, ইন্টিগ্রাল অফ ডিএস মানে এস। এটা আমরা অবশ্যই জানি, এটা জানে না এমন কোনো বাচ্চা কাচ্চা থাকার কথা না, বিকজ সায়েন্সে ক্যালকুলাসে ভেরি সিম্পল একটা ল, ইন্টিগ্রাল অফ ডিএস মানে এস। তো এই ইন্টিগ্রাল অফ ডিএস মানে এই সারফেসটা কিন্তু শুধু ইন্টিগ্রাল করলে হবে না, বইতে কিন্তু সুন্দর করে এটাকে ক্লোজ সারফেস বলা হয়, ক্লোজ সারফেস, ক্লোজ ইন্টিগ্রাল বলা হয়। কেন? বিকজ এই বোতলে বা এই বাক্সে অবশ্যই এরিয়াটা ক্লোজ, বিকজ এই ঢাকনাটা খোলা না, খুললে তো জোনাকিরা উড়ে যাবে। এই জন্য ক্লোজ ইন্টিগ্রাল অফ কি ই into cos theta equals to 1 by epsilon naught q in cos theta। কেন এই cos theta কি হবে? cos theta মানে কখন কি হবে? যখন সারফেস দিয়ে এই আলোগুলো তথা তড়িৎ ফ্লাক্স তথা বলটাগুলো লম্বভাবে বের হবে, তখন কিন্তু থিটার মান 0, তখন কিন্তু থিটার মান 90 না। কেন? বিকজ সবসময় এই সারফেস তথা এরিয়ার দিক লম্বভাবেই থাকে। এটা যদি সারফেস যদি ভেক্টর হয়, ভেক্টর রাশি হয়, এরিয়া যদি আমরা ভেক্টর রাশি ধরি, সারফেসকে ভেক্টর ধরি, তাহলে অবশ্যই তার একটা দিক থাকবে, আর সারফেসের দিক সবসময় সারফেস থেকে লম্বভাবে থাকে। তাহলে অবশ্যই সারফেসের দিক যদি এইভাবে থাকে আর রেখাগুলো এভাবে আসে, অবশ্যই মধ্যকার অ্যাঙ্গেল কত হবে? থিটা ইকুয়ালস টু কি হবে? 0 ডিগ্রি হবে। এই জন্য cos 0 মান কি হবে? 1 হবে। সো E into close integral of ds equals to 1 by epsilon naught q in, right? So কোনোভাবে যদি একটু বাঁকা হয়ে বের হয়, অন্য কোনো বের হয়, সেই ক্ষেত্রে থিটার মান থাকবে, সেই ক্ষেত্রে তুমি থিটার মান বসাবে, অফকোর্স তখন তুমি কিউ ইন পাবে। কিন্তু কখন তুমি কিউ ইন সমান 0 পাবে? বিকজ থিটার মান যদি কি হয় বাচ্চারা 90 হয়, তখন আমরা cos 90 মান 0 পাবো, তখন কিন্তু এই মানটা সম্পূর্ণরূপে 0 আসবে। তাহলে তোমরা সিম্পলি খুব সহজ করে আমাদের বানানো জোনাকি তত্ত্ব দিয়ে আশা করি গাউস লটা শিখতে পেরেছো, যা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। তো বাচ্চারা যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ রেখো, আমাদেরকে তোমরা নক করতে পারো। তোমরা যদি বলো যে কোনো কঠিন বিষয়ের উপর যে আমরা বুঝি না পাই, আমাদেরকে এই বিষয়ের উপর লেকচার দিন বা ভিডিও করুন, অবশ্যই তোমাদেরকে গুরুত্ব সহকারে তোমাদেরকে মূল্যায়ন করে আমরা সেভাবে ভিডিও করার চেষ্টা করব। সঙ্গে থেকো, জয় ভাই। ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো, বাই।